অন্য সবাই দেখা গেছে সফটওয়্যার ডেভেলপমেন্টে সবাই মনে করে যাচ্ছে হ্যাঁ আমরা তো প্রসেসটা ফলো করতেছি, কিন্তু প্রপারলি ফলো করতেছি কিনা সেটাতে আসলে কেউ ফোকাস করে না। সবাই জাস্ট মেইন কম্পোনেন্টগুলো, যে মিটিং করা, প্ল্যান করা, অ্যান্ড প্ল্যানে কী করা উচিত সেগুলো নিয়ে দেখা গেছে কেউই কাজ করে না। কাজ করার জন্য আমার ক্লায়েন্ট থেকে কিছু একটা জিনিস বুঝতে হতো, সেটা নিয়ে আমার আবার টিম মেম্বারের সাথে কথা বলতে হতো, তাকে বুঝাতে হতো, তার প্রচুর কোশ্চেন আসতো, ওই কোশ্চেনগুলো নিয়ে আবার ক্লায়েন্টের সাথে কথা বলতে হতো। সো এই যেই একা থেকে আরেকজন টিম মেম্বার যখন বাড়লো তখনই দেখা গেছে কমপ্লেক্সিটি শুরু হয়। ঠিক আছে, আমরা যেহেতু এখন প্রজেক্টে কাজ করতেছি, আমরা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করি। কেউ মান্ডি ইউজ করে, কেউ রাইক ইউজ করে, কেউ আসানা ইউজ করে, ট্রেলো ইউজ করে, ভাবে যে এই সফটওয়্যারটা এসে তার সব প্রবলেম সলভ করে। বাট আসলে কি ঘটনাটা সেটা? প্রত্যেকটা টিম মেম্বার যদি জানে যে এতগুলো স্টেপ না হলে তারটা ডান হবে না, তখন তারও একটা মাথা ব্যথা থাকবে যে আচ্ছা ঠিক আছে, আমার ডিজাইন, লোগো ডিজাইন বলতে শুধু লোগো ডিজাইনটা না, কথার কথা এটা কারো অ্যাপ্রুভাল লাগবে, সো বুকলেট তৈরি করা। সো সে যখন জানবে আগে থেকেই যে আমার এই টাস্কটা কমপ্লিট হবে এই 3-4টা স্টেপ শেষ হওয়ার পর, তখন সে নিজ দায়িত্বেই 3-4টা স্টেপ শেষ করে তখন বলবে যে হ্যাঁ আমার কাজটা শেষ। সেরকম ভেঙে ভেঙে আপনার প্রচুর কাজ আগে ঠিক করতে হবে যে কী কী কাজ আছে, এরপর আপনি ওখান থেকে ছোট্ট কিছু কাজ নেবেন, নিয়ে একটা গোল সেট করবেন যে আচ্ছা এই কাজগুলো অ্যাচিভ করার মাধ্যমে আমি এই গোলটা, তারপরে পরের স্প্রিন্টে আরও অনেকগুলো টাস্ক নিয়ে বলবো যে আচ্ছা এবার গোল। সেরকম ছোটো ছোটো অনেকগুলো গোল করতে করতে আপনি মূল গোলের দিকে যাবেন। আসসালামু আলাইকুম। দ্য পায়োনিয়ার্স নেটওয়ার্কের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির সিদ্দিকী। আমি সিক্সেন্স টেকনোলজিসে সিইও হিসেবে কাজ করছি। সিক্সেন্স অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার কোম্পানি। আমরা প্রায় 10 বছর ধরে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে বেশ অনেক ক্লায়েন্টদেরকে সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করে আসছি। এই বছর এসে আমাদের মনে হলো যে আমাদের নিজস্ব কিছু অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করা দরকার। সেই জায়গা থেকেই আসলে আজকের এই এপিসোডে চলে আসা। আজকে আমার সাথে আগের বরাবরের মতোই আছে আমাদের কোম্পানির সিটিও আসাম ভাইয়া। আসাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আজকে আমরা মূলত কী নিয়ে কথা বলতে চাই? আজকে মূলত আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, একটা সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করতে কী কী প্রসেস, কী কী স্টেপ ফলো করা উচিত যাতে প্রোডাক্টটা ঠিকভাবে ডেভেলপ হয় সেটা নিয়ে আজকে আর মূলত সেটা নিয়ে অলরেডি অনেক কথাবার্তা হচ্ছে না, এই একই জিনিসটা আমরা আবার কথা বলবো। জিনিসটা হচ্ছে কি, সবাই সব কিছুই জানে যে কী কী করতে হবে, কিন্তু সবাই দেখা যাচ্ছে প্রপারলি অ্যাপ্লাই করতে পারে না। আর সবাই যেমন আমরাও একসময় মনে করতাম যে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে স্ক্রাম একটা ফ্রেমওয়ার্ক আছে যেটা আমরা অনেক আগে থেকে মনে করতাম যে প্রপারলি ফলো করতে আমরা যেটা মনে করতাম যে একটা মিটিং করলেই হচ্ছে, ওই মিটিংয়ে সব ডিসকাশন হয়ে যাবে, কিন্তু মিটিংয়ের ফরম্যাটটা কী হওয়া উচিত সেগুলো নিয়ে আমরা কাজ করতাম না। তো অন্য সবাই দেখা গেছে সফটওয়্যার ডেভেলপমেন্টে সবাই মনে করে যাচ্ছে হ্যাঁ আমরা তো প্রসেসটা ফলো করতেছি, কিন্তু প্রপারলি ফলো করতেছি কিনা সেটাতে আসলে কেউ ফোকাস করে না। সবাই জাস্ট মেইন কম্পোনেন্টগুলো, যে মিটিং করা, প্ল্যান করা, অ্যান্ড প্ল্যানে কী করা উচিত সেগুলো নিয়ে দেখা গেছে কেউই কাজ করে না। ঠিক আছে, তাহলে ভাইয়া আমাদের একটা মূল পয়েন্ট হচ্ছে আজকের এই ভিডিওটা মূলত কাদের জন্য? মানে আপনি বলছেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা করে তাদের জন্য, নাকি না এটা কি প্রোডাক্ট কোম্পানির জন্য হইতে পারে, নাকি সফটওয়্যার ডেভেলপমেন্ট কাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা? আমরা মেইনলি ফোকাস করবো একটা সফটওয়্যার প্রোডাক্ট যারা তৈরি করতেছে। মানে ধরেন সেটা স্যাস স্টার্ট আপ হইতে পারে, এটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি হতে পারে ক্লায়েন্টদের জন্য, হ্যাঁ যে কোনো সার্ভিস এজেন্সি হতে পারে। বাট পয়েন্ট হচ্ছে যে আমরা মূলত অ্যাজাইল নিয়ে কথা বলবো। অ্যাজাইল হচ্ছে ধরেন প্রজেক্ট বা যে কোনো ধরনের। অ্যাজাইল কি তাহলে যদি একটু বলতেন শুরুতেই? অ্যাজাইল হচ্ছে যে কোনো কাজকে ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ করে দেন ওই ছোট ছোট ভাগগুলো আমরা করতে থাকবো, এবং সব ছোট ছোট ভাগগুলো মিলে দেখা যাবে পুরো একটা বড় জিনিস আলটিমেটলি আমরা তৈরি করে ফেলতে পারি। যদি মানে যারা ভিউয়ার্সরা দেখতেছে তারা যদি ধরেন অ্যাজাইল নিয়ে আরও বেশি জানতে চায় তখন তারা কি করতে পারে? অ্যাজাইল জিনিসটা আসলে এতটাই কমন একটা জিনিস যে গুগল করলেই প্রচুর রিসোর্স পাওয়া যায়। অ্যাজাইল নিয়ে প্রচুর ফ্রেমওয়ার্ক আছে, সেগুলোও পাওয়া যাবে। সো আমি বলবো হচ্ছে যারা অ্যাকচুয়ালি স্টাডি করতে চায় তাদের উচিত ফার্স্টে হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্ট লিখে কিছুটা, ইভেন এখন তো চ্যাটজিপিটি আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছুটা স্টাডি করতে পারে, অ্যান্ড দেন সেখান থেকে অ্যাজাইল দেখা যাবে টপিকটা অটোমেটিক্যালি চলে আসবে। দেন অ্যাজাইলের পরে কোনো একটা ফ্রেমওয়ার্কের দিকে যাওয়া উচিত। একটা জিনিস আমরা সবসময় দেখি যে যারা এই সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারে তাদের কাছে মনে হয় যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করা তো কোনো ব্যাপার না, বিকজ তারা পারে। প্রবলেমটা দাঁড়ায় তারা যখন জিনিসটাকে স্কেল করতে চায়। ধরেন একজন ধরেন আপনি, আমি, আরও 4-5 জন, 2-3 জন মিলে আমরা করতেছি, জিনিস আমাদের কন্ট্রোলে আছে। যখন এটাকে আমরা ধরেন 30 জন ডেভেলপারকে বা 30 জন ইঞ্জিনিয়ারকে হাত দিতে বলতেছি, তখনই তো সিস্টেমের বাইরে চলে যায়, কারণ তখন তার আপনি কোডিং করতেছেন না। এখানে আমি বলবো হচ্ছে যে 30 জন পর্যন্ত যাওয়া লাগে না। যেমন আমি একসময় সফটওয়্যার ডেভেলপার হিসেবেই কাজ করতাম।
আর নিজে ফ্রিল্যান্সিংও করতাম এক সময়। সো তখন যখন ইন্ডিভিজুয়ালি কাজ করতাম সব কিছু খুব সুন্দরভাবে আমার কন্ট্রোলেই ছিল, কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই দেখা গেছে আমি একটু টিম বড় করা শুরু করছি, যে আমার হাতে এখন প্রচুর কাজ আছে, আমি সাথে জাস্ট একজনকে নিলাম, তখনই দেখা গেছে আমাদের মধ্যে বিভিন্ন কোঅর্ডিনেশন শুরু হয়ে গেছে। কারণ তখন দেখা গেছে যে কাজ করার জন্য আমার ক্লায়েন্ট থেকে কিছু একটা জিনিস বুঝতে হতো, সেটা নিয়ে আমার আবার টিম মেম্বারের সাথে কথা বলতে হতো, তাকে বোঝাতে হতো, তার প্রচুর কোশ্চেন আসতো, ওই কোশ্চেনগুলো নিয়ে আবার ক্লায়েন্টের সাথে কথা বলতে হতো। সো এই যেই একা থেকে আরেকজন টিম মেম্বার যখন বাড়লো, তখনই দেখা গেছে কমপ্লেক্সিটি শুরু হয়, যে কমিউনিকেশন রিলেটেড, তার কাজ ট্র্যাক করা রিলেটেড, অনেক কিছু। এবং এই সময়টাতে আমার মনে হয় সবাই কি করে, সবাই একটা ভাবে যে ঠিক আছে আমরা যেহেতু এখন প্রজেক্টে কাজ করতেছি, আমরা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করি, কেউ মান্ডি ইউজ করে, কেউ রাইক ইউজ করে, কেউ আসানা ইউজ করে, ট্রেলো ইউজ করে, ভাবে যে এই সফটওয়্যারটা এসে তার সব প্রবলেম সলভ করে দেবে। বাট আসলে কি ঘটনাটা সেটা? আমার আগের এক্সাম্পলে যদি যাই, যে আমি যখন আস্তে আস্তে আমার টিম বড় করা শুরু করলাম, তখন স্বাভাবিকভাবে ম্যানেজ করার জন্য আমি ফার্স্টেই চিন্তা করলাম একটা টুল ইন্ট্রোডিউস করি। সো অনেক পপুলার টুল আছে, জিরা আছে, আসানা আছে, ট্রেলো আছে। সো সেগুলোতে দেখা গেছে আমরা টাস্ক দেওয়া শুরু করি একটার পর একটা, ওগুলোতে ডেডলাইন আসে, এবং আলটিমেটলি দেখা গেছে পুরো টুলটাই কেউ ফলো করে না। এখন আমরা যারা টুল ইউজ করি তারা সবসময় মনে করি যে টাস্কটা উঠানো অ্যান্ড দেন টাস্কটা ডান করা, এটাই হচ্ছে মূল। কিন্তু পয়েন্ট হচ্ছে যে যে কোনো একটা কাজ, যে কোনো একটা আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রজেক্ট করার সময় আমাদের অনেকগুলো স্টেপ থাকে, যে আমি একটা কাজ করব, সেটা আমি ফার্স্টে কাজটা উঠাই, দেন কাজটা করা শুরু করি, আমার শেষ হয়ে গেলে এটা আমি টেস্ট করতে পাঠাই, টেস্ট করার পর ওটাতে বাগ আসে, অ্যান্ড দেন আমি বাগ সলভ করি, অ্যান্ড দেন কাজটা শেষ হয়। সো আমরা যখন টুল ইউজ করা শুরু করি, তখন দেখা যাচ্ছে এই এতগুলো স্টেপ ওখানে আনি না, আমরা জাস্ট কাজটা উঠাই, উঠানোর পর আচ্ছা ঠিক আছে এটাতেই বসে থাকি, এটা যতক্ষণ পর্যন্ত যে এটার পরে যে আরও অনেকগুলো স্টেপ হয় ওগুলো মুখোমুখি করতে থাকি। আচ্ছা, তার মানে টুলটা আমরা রাইটভাবে ইউজ করি না, এই কারণেই দেখা যাচ্ছে যে আমরা আসলে প্রসেস ডেভেলপড হয় না, তাই ব্যাপারটা? এক্স্যাক্টলি, প্রসেসটা হয়তো মুখে মুখে থাকে, এটা অ্যাকচুয়ালি প্রপারলি সবাই ফলো করে না। যেহেতু আমার প্রসেস আমি জানি, আমি আমার মতো ফলো করতেছি, আমার সাথেই কাজ করছে আমার টিম মেম্বার, সে আবার তার মতো আরেকটা প্রসেস ফলো করতেছে। এটা আরেকটা জিনিস আমরা ফেস করছি সবসময়, সেটা হচ্ছে যে ধরেন আমি বলবো 2019 পর্যন্ত, 18-19 পর্যন্ত আমরা একটা জিনিস করতাম, যে একজন টিম মেম্বার কাজ করতেছে, সে তার মতন করে প্রসেস ফলো করতেছে, যদি কোনো কারণে সেই টিম মেম্বার জায়গায় আরেকজন টিম মেম্বার আসে, সে কি করে, তার আগের জন্য সব প্রসেস ফেলে দিয়ে নিজে নতুন করে আবার প্রসেস বানায়। ঠিক আছে, সে আবার ধরেন 2 বছর 3 বছর 4 বছর থাকলো, সে যখন চলে যায় পরের জন্য সে আবার সব প্রসেস ফালাই দিয়ে নতুন করে প্রসেস ডেভেলপ করে। এর ফলে প্রচুর কোঅর্ডিনেশন ইস্যু শুরু হয়, এবং আলটিমেটলি একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট কোম্পানি বা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির ওই পার্টিকুলার টিমের নিজস্বতা বলে কিছু থাকে না, কি ভাই? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমি বলবো হচ্ছে যে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে এই পুরো জিনিসটাকে ওয়ার্কফ্লো বলি। সো স্বাভাবিকভাবে আমার কাজ করার প্যাটার্ন একরকম হতে পারে, আরেকজনের আরেক রকম হতে পারে, কারোটা থেকে খারাপ বলবো না, বাট এখন সবাই যদি সবার মতো কাজ করতে থাকে, আলটিমেটলি দেখা গেছে একে তো কমিউনিকেশন ইস্যু শুরু হয়, কিন্তু যারা একসাথে কাজ করতেছে, অ্যাজ এ টিম কাজ করতেছে, তাদের ওয়ার্কফ্লোটা এক হওয়াটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আদারওয়াইজ সে একজন হয়তো একটা কাজ 5টা জিনিস শেষ করার মাধ্যমে মনে করে যে কাজটা শেষ হয়েছে, আর একটা টিম মেম্বার মনে করে আমার 2টা জিনিস হলেই হচ্ছে। এখানে মনে হয় একটা কনসেপ্ট আছে আপনাদের অ্যাজাইলে বা স্ক্রামে, সেটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ ডান। এটা আপনি খুব পছন্দ করেন, আমি জানি, একটু যদি বলতেন জিনিসটা কি। এটা হচ্ছে যে ওই একটু আগে যেটা বলছিলাম, একটা কাজ শেষ হওয়ার জন্য অনেকগুলো স্টেপ শেষ করে তারপর কাজটা শেষ হয়, বা অনেকগুলো ক্রাইটেরিয়া মিট করার পর কাজটা শেষ হয়। সো ডেফিনেশন অফ ডান বলতে যেটা বোঝানো হয় যে কী কী ক্রাইটেরিয়া শেষ হলে আমরা বলবো কাজটা ডান, এবং এটাকে লিখিত রাখ, এটা মৌখিক না। হ্যাঁ, এটা মৌখিক না, এটা লিখিত। এবং আমার মনে পড়ে যে এই জিনিসটা সর্বপ্রথম আমার কাছে আসাম ভাই ইন্ট্রোডিউস করছিল, এবং এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছিল যে আমি শুধু এটা কিন্তু আমাদের অফিসে না, এটা আমি বাস্তবে আমাদের বাস্তব লাইফেও, মানে বাস্তব বলতে পার্সোনাল লাইফে অনেক জায়গায় জিনিসটা ইন্ট্রোডিউস করছি। যে আচ্ছা, আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানিং ডান কখন বলবো, চলো এটা ডেফিনেশন অফ ডান বানাই। আমরা বলবো যখন বুকিং কমপ্লিট হয়েছে, যখন টাকা ট্রান্সফার হয়েছে, ডলার কনভার্সন হয়েছে, টিকিট কপি করে প্রিন্ট করা হয়েছে, একটা লিস্ট থাকতো যে এই জিনিসটা যখন ডান হবে তখন আমরা বলবো আমরা ট্যুরের জন্য প্রস্তুত। বাট আগ পর্যন্ত আমরা বলতাম হ্যাঁ আমাদের তো রেডি, আমরা তো সব রেডি। ডেফিনেশন অফ ডান এটা জিনিসটা এমন না যে এটা আমি একবার সেট করলাম এটাই কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্টলি আপডেট হতে পারে, যে এটা কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিস অ্যাড হতে পারে। যেমন আমরা রিসেন্টলি একটা প্রজেক্টে কাজ করতেছিলাম, যেখানে দেখা গেছে আমরা একটা স্টেপ আইডেন্টিফাই করছি যে একজন পার্টিকুলার পার্সন এই জিনিসটা টেস্ট না করলে কাজটাকে শেষ আমরা বলবো না। সো তখন আমরা ডেফিনেশন অফ ডান অ্যাড করলাম যে আচ্ছা ঠিক আছে, আমার ডেফিনেশন অফ ডান মানে হচ্ছে যে এই কাজটা শেষ হবে যদি ওই পার্টিকুলার পার্সনটা নিজে ভেরিফাই করে। আচ্ছা, তার মানে যাই আমরা করি ম্যানুয়ালি, সেটাকে জাস্ট একটা প্রসেসের মধ্যে নিয়ে আসা, একটা টিক চিহ্নের মধ্যে নিয়ে আসা, তাহলেই এটা আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করি আর না করি এই কাজটা আসলে হবে, তাই তো?
একটা মজার জিনিস আমি বলি, সেটা হচ্ছে এই ডেফিনেশন অফ ডান যেটা আপনি বলতেছেন, সেটা আমি আমার টিমে একটা পার্টিকুলার জায়গায় এতদিন ইন্ট্রোডিউস করি নাই, আমার মনে হচ্ছে আমি করবো আপনার কথা শোনার পর। সেটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ডিজাইন যায়, সেই ডিজাইনে আমরা সবসময় অনেক কিছু বলি যে তোমাদের এই ক্রাইটেরিয়াগুলোতে ম্যাচ হয় না, এই ক্রাইটেরিয়াগুলোতে আসে নাই। তো আমরা প্রত্যেকবার না একই ফিডব্যাক দিই, একই ফিডব্যাক চাই যে এটা তো ব্র্যান্ড আইডেন্টিটি ফলো হয় না, এটা ফলো হয় নাই। তো আমার মনে হচ্ছে এত কষ্ট না করে এটা তো সিম্পলি একটা ডেফিনেশন অফ ডান আনলেই হয়, যে তুমি তোমার এই ডিজাইনটাকে আমরা ডান বলবো যদি 1 নাম্বার তুমি এটা থাকে, মানে আমাদের ব্র্যান্ড আইডেন্টিটি ফলো হয়, 2 নাম্বার আমাদের ব্র্যান্ড কালার ফলো হয়, 3 নাম্বার আমাদের ব্র্যান্ড এটা ফলো হয়। এইটা যদি আমরা জাস্ট করি তাহলে তো আমাদের এই 10টা ফিডব্যাকের জিনিস একবারেই শেষ হয়ে গেল, তাই না? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ডেফিনেশন অফ ডানটা প্রত্যেকটা টিম মেম্বার যদি জানে যে এতগুলো স্টেপ না হলে তারটা ডান হবে না, তখন তারও একটা মাথা ব্যথা থাকবে যে আচ্ছা ঠিক আছে, আমার ডিজাইন লোগো ডিজাইন বলতে শুধু লোগো ডিজাইনটা না, কথার কথা এটা কারো অ্যাপ্রুভাল লাগবে। সো বুকলেট তৈরি করা, সো সে যখন জানবে আগে থেকেই যে আমার এই টাস্কটা কমপ্লিট হবে এই 3-4টা স্টেপ শেষ হওয়ার পর, তখন সে নিজ দায়িত্বেই 3-4টা স্টেপ শেষ করে তখন বলবে যে হ্যাঁ আমার কাজটা শেষ। এটা আমার মনে পড়ে যে আমরা ধরেন 17-18 সালে একটা প্রবলেম খুব ফেস করতাম, আপনার কি মনে পড়ে কিনা আসেন, ওই যে আমাদের ফার্স্ট অফিসে যে সবাই সবসময় বলতো যে আমার ডেভেলপমেন্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমাদের কাছে আসতো যে ঠিক আছে তোমাদের কাজ হয়ে গেছে। আমরা দেখি, আমরা কাজ চালাই দিকে দেখতাম যে এটা তো বাগে ভরা, মানে তখন আমার খুব বিরক্ত লাগতো যে আরে ভাই তুমি যদি জানোই প্রোডাক্টটা হয় নাই, তুমি আমাকে দিছো কি টেস্ট করতে, চেক করতে? এখানে আমি একটা পয়েন্ট বলবো যে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট যখন একা করি তখন তো বুঝতে পারলাম যে এটা আমারই কাজ, কিন্তু যখনই আমি একটা টিমে কাজ করা শুরু করব তখন বুঝতে হবে যে এটা আমার কাজ না, এটা টিমের কাজ। সেই প্রবলেমটা একসময় আমাদের ছিল যে আমার ব্যাকএন্ড ডেভেলপার তার এপিআই তৈরি করে, হ্যাঁ আমার তো কাজ শেষ। ফ্রন্ট এন্ড ডেভেলপার তার কাজ শেষ করে, হ্যাঁ আমার তো কাজ শেষ, টেস্টিং হয়নি কথা। আবার টেস্টিং তার কাজ শেষ বলে যে আমি তো 10টা বাগ রিপোর্ট করে বসে আছি, ওনারা এরপর আর কোনো কাজ করে নাই। তো দেখা গেছে সবাই ইন্ডিভিজুয়ালি কিছু টার্গেট নিত, ওটা শেষ করে সবাই মনে করতো যে তার কাজটা শেষ। ধরেন আমি তখন মাথায় হাত দিয়ে বসে বলতাম যে সেও তার কাজ করলো ঠিক মতো, সবাই তার কাজটা ঠিক মতো করলো, কিন্তু কাজটা তাহলে শেষ হলো না কেন? এখান থেকে আমার 2টা পয়েন্ট মনে হচ্ছে যে একটা জিনিস প্রথমে আমাদের বলতে হবে যে রোল মিস করা খুব রিস্কি। মানে একটা পার্টিকুলার কাজ করতে একটা টিমে অনেকগুলো রোল ফিল আপ করতে হয়। যেমন আমি এখনই বুঝতে পারতেছি, যেমন আমরা যখন শুরু করছি 16-17 সালের দিকে, তখন ধরেন আমাদের প্রজেক্ট ম্যানেজার বলে কেউ ছিল না, প্রোডাক্ট ম্যানেজার বলে কেউ ছিল না, মানে ম্যানেজমেন্ট লেভেলে কেউ ছিল না যে এটাগুলোকে ওভারসি করবে। আমাদের মনে হতো যে আমাদের টিম অনেক মোটিভেটেড, তারা অনেক ভালো, তারা নিজেদের কাজ নিজেরাই করতে পারে। এইটা আসলে আমাদের মনে হয় প্রথম থটের সাথে সাংঘর্ষিক, যে না সে যতই মোটিভেটেড হোক না কেন এই কাজগুলো হ্যান্ডেল করার জন্য একজনকে ম্যানেজ করতে হয়, তার মানে রোলটা কখনো বাদ দেওয়া যাবে না। এবং একইভাবে আমরা কিন্তু ভাবতাম যে ডেভেলপাররা খুব ভালো, আমাদের ডেভেলপাররা খুব ভালো, খুব মানে অ্যাডভান্স ডেভেলপার, খুবই ভালো ডেভেলপার, সুতরাং এদের টেস্টিংয়ের দরকার নাই। এখন আমরা আমাদের সাথে যত বাঘা ডেভেলপারই কাজ করুক না কেন, বরং ডেভেলপারের প্রজেক্টে কাজ করতেছে না কেন, আপনার এখানে 3জন টেস্টার দরকার, আপনারা 2জন টেস্টার দিচ্ছেন, মানে বুঝেন অবস্থা। তাহলে এই পয়েন্টটা নিয়ে যদি একটু ভাইয়া বলতেন যে রোল বাদ দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি বাদ যায় না, যেটা হয় পার্সনটা হয়তো বাদ যায়, যেটা হয় কি কথার কথা আমি ডেভেলপার, আমি টেস্ট করতেছি, তখন একজন মাল্টিপল রোল নিলে প্রবলেম হয়ে গেছে যে সে কোনোটাই প্রপারলি করতে পারে না। হ্যাঁ করতে পারে ঠিক আছে, টু সাম এক্সটেন্ট সে তার এক্সট্রা এফোর্ট দিয়ে সে করতেছে, কিন্তু কিছু স্পেসিফিক রোল আছে যেটা যদি একজন পার্সন ফিল না করে, ইন দ্যাট কেস প্রোডাক্টটা আলটিমেট প্রোডাক্টটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। যেমন একজন প্রোডাক্ট ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজারের কাজই হচ্ছে মানুষকে দিয়ে কাজ উঠায় না, অথবা যদি আমরা স্ক্রাম মাস্টার বলি, স্ক্রাম মাস্টারের কাজই হচ্ছে যে স্ক্রাম ফলো হচ্ছে কিনা এটা মেক শিওর করা। তো যে ফলো হচ্ছে কিনা মেক শিওর করবে, আর যে ফলো করতেছে, দুইটা একই মানুষ হইলে আসলে এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি ডেভেলপ করছি, আমি যদি টেস্ট করি স্বাভাবিকভাবে বাগ আমি খুব একটা পাবো না। এটার সাথে সাথে আমার নেক্সট আরেকটা পয়েন্টের কথা আমার মনে হয়ে গেল, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার মনে হয় ভিউয়ার্সরা খুব পছন্দ করবে, সেটা হচ্ছে যে ওভারলোড। আমরা একটা সময় পর্যন্ত একজন মানুষকে আমার ধারণা 5 জনের কাজ দিতাম, অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। এবং 5 জনের কাজ দেওয়ার পর কী হতো, সে 5 জনের কাজের লোড নেওয়ার ফলে তাকে আমাদেরকে প্রচুর স্যালারি দিতে হইতো, আর স্বাভাবিকভাবে সে তো অনেক লোড নিচ্ছে, কিন্তু সে একজনের কাজও ঠিকভাবে করতো না। সো আলটিমেটলি লুজ কে করলো? আমি অ্যাজ এ কোম্পানি করলাম, আমার টিম মেম্বার যে অনেক এফোর্ট দিল তার এফোর্টটা আসলে জাস্টিফাইড হলো না। তো তখন আমার মনে হয় আর আমি এই ডিসিশনে পৌঁছেছি যে না ভাইয়া, আসেন আমরা অ্যাসেস করি একটা মানুষ কতটুকু লোড নিতে পারে, কয়টা টেস্ট করতে পারে, সে কি 10টা প্রজেক্টের টেস্টিং একা করতে পারবে। আগেগুলো আমরা দিতেই থাকি, যে আমার ধরেন একটা ক্রাইটেরিয়া ছিল আমাদের, যে টিম মেম্বার যতক্ষণ চিল্লাবে না, কিছু বলবে না, আমরা দিতেই থাকবো, কিন্তু এটা ইজ নট গুড। তো আসান ভাই এই ক্ষেত্রে যদি কিছু বলেন। এখন যেমন আমরা স্ক্রাম ইন্ট্রোডিউস করে ফেলছি, সো স্ক্রামে অ্যাকচুয়ালি এই সবগুলো প্রবলেমের সলিউশন আছে বলে আমরা স্ক্রাম অ্যাডপ্ট করছি।
কারণ স্ক্রামে আমরা কি করি, আমাদের এখানে পুরো একটা সময় যায়, কথা আমি 2 সপ্তাহ ধরে কাজ করব, এই সময়টাকে আমরা স্প্রিন্ট বলি। তো এই স্প্রিন্টটা শুরু করার আগে আমরা একটা প্ল্যান করি, যেখানে ক্লায়েন্ট বা যে প্রোডাক্ট ওনার হিসেবে থাকে সে কন্টিনিউয়াসলি কাজ দিতে থাকে, যেটা আপনি বললেন যে আমরা কাজ দিতেই থাকি, যেটাকেও ব্যাকলগ বলা হবে। সো সে তার মতো করে কাজ এখানে কন্টিনিউয়াসলি অ্যাড করতে থাকবে, এটা তার জায়গা। সে ধরেন একটা 6 মাসের কাজ দিয়ে দিল, হ্যাঁ দিয়ে দিল। এখন কাজটা যারা করবে তাদেরকে আমরা ডেভেলপার বলতেছি। তো ওরা করে কি, ওরা একটা পার্টিকুলার ডেতে প্ল্যান করতে বসে, যেখানে ওই যে যিনি কন্টিনিউয়াসলি কাজ অ্যাড করে গেছে সেখান থেকে এই প্রায়োরিটি অনুযায়ী কাজগুলোকে নেয়, তার মতো করে নেয়, নিয়ে তার মতো করে পুরো 2 সপ্তাহ সে কাজটাকে গুছায়। অ্যান্ড কাজটা এখন সে তার ক্যাপাসিটি অনুযায়ী নিছে কিনা সেটা ক্যালকুলেট করার জন্য অনেক মেথড আছে, অনেকে আওয়ার দিয়ে ক্যালকুলেট করে, এটা 3 ঘন্টার কাজ, 4 ঘন্টার কাজ বা 2 সপ্তাহের কাজ, অনেকে পয়েন্ট দিয়ে ক্যালকুলেট করে। সো এটা এক একজন এক একভাবে করে। সো যেহেতু ওই টিম মেম্বারটা এখন তার ক্যালিবার অনুযায়ী নিছে এবং সাথে ওই ডেভেলপমেন্ট টিমটার মধ্যে একজন ম্যানেজারও আছে, সেও দেখতেছে আসলে বেশি নিচ্ছে না কম নিচ্ছে, বেশি নিচ্ছে না কম নিচ্ছে। তার কাছে যদি মনে হয় যে না বেশি নিয়ে নিচ্ছে, তখন সে বলে যে আচ্ছা এখানে তো আমার মনে হচ্ছে আরও অনেকগুলো কাজ আছে, এগুলো কি কনসিডার করছেন কিনা। অথবা উল্টাটাও হতে পারে যে আমার তো মনে হয় আপনারা আরও প্রেশার নিতে পারবেন, প্রেশার তো না মানে আরও কাজ নিতে পারবেন। একটা এরকম প্ল্যানিং ডে আমরা পালন করি, যেখানে অ্যাকচুয়ালি সবাই তাদের টাস্কগুলো নেয়, পুরো স্প্রিন্ট প্ল্যানিং বলে, এটাকে স্প্রিন্ট প্ল্যানিং বলে। সেটা লক হওয়ার পর দেন 2 সপ্তাহ বা যতদিনের স্প্রিন্ট ততদিন ধরে ডেভেলপাররা সবাই মিলে কাজ করতে থাকে। অ্যান্ড লাস্টে গিয়ে তারা জাস্ট একটা রিভিউ মিটিংয়ের মাধ্যমে পুরো জিনিসটাকে দেখে, যে সব স্প্রিন্ট রিভিউ বলে, এটাকে স্প্রিন্ট রিভিউ বলে, যেখানে ওরা পুরো টার্গেট জানিয়েছিল, যে গোলটা ছিল সেই গোলটা অ্যাচিভ করতে পারছে কিনা সেটা রিভিউ করে, সেটা প্রেজেন্ট করে। এটা দেখেছে আমরা ক্লায়েন্টকে ওই রিভিউ মিটিংয়ে রাখি, তারা আসে, তাদেরকে আমরা প্রেজেন্টেশন দিই যে হ্যাঁ এই জিনিসগুলো করছি, তারা তাদের ওখানে কোনো ফিডব্যাক থাকলে ওগুলো দেয়। অ্যান্ড রিভিউটা যখন শেষ হয়ে যায়, এরপর আমরা শুরু করি রেট্রোস্পেক্টিভ, যেটাকে আমরা বলি হচ্ছে যে এই পুরো স্প্রিন্টে কোনো একটা প্রবলেম হলো কিনা। কথা একটা টিম মেম্বার খুব প্রেশার পড়ছিল, প্রেশারটা কেন আসছে সেটা নিয়ে আমরা ডিসকাস, সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেটা যাতে আবার না হয়। হয়তো পারে ডেভেলপার এসে বলতেছে এখানে 4টা জিনিস ছিল, আমি আসলে বুঝিনি, আমি 2টা জিনিস, তখন স্কোপে প্রবলেম ছিল, অথবা এটা আইডেন্টিফাই করার আমরা চেষ্টা করি যে হ্যাঁ স্কোপে কেন প্রবলেম হচ্ছে, যে সে কেন 4টার জায়গায় 2টা বুঝলো, বাকি আরেকজন কি কেন 4টা বুঝছে। এগুলো বুঝে আমরা কিছু অ্যাকশন আইটেম তৈরি করি, যাতে এর পরের যে স্প্রিন্ট প্ল্যানিংটা হয় সেখানে আমরা এই সবগুলো পয়েন্ট নিয়ে আবার কথা বলি, যে আচ্ছা হ্যাঁ লাস্ট স্প্রিন্টে এই প্রবলেমটা হয়েছিল, এটা কি আমরা এখানে কনসিডার করছি কিনা। সো এইভাবে করতে করতে প্ল্যানিংটা আরও ভালো হয়, এস্টিমেশনগুলো আরও ভালো হয়। সো এই পুরো প্রসেসটা ফলো করার মাধ্যমে আমরা ওই প্রবলেমটা সলভ করতেছি, যে কেউ অতিরিক্ত কাজ নিয়ে প্রেশারের মধ্যে আছে, এটাও হচ্ছে না, আবার কেউ একদম ঠান্ডা মাথায় কাজ করতেছে, মানে হচ্ছে কেউ কোনো মানে বিন্দাস কাজ করতেছে না, ফাঁকি দিতেছে এক কথা। হ্যাঁ এটাই মানে যেটা অ্যাকচুয়ালি ম্যানেজারদের বা মানে ম্যানেজমেন্টের মূল কনসার্ন থাকে, যে আমি যদি টিম মেম্বারকে নিজেকে ওকেই দায়িত্ব দিয়ে দেই যে তুমি ডিসাইড করো তুমি কি কাজ করবা, তাহলে তো ও ফাঁকিবাজি করবে, যেটা অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় না পসিবল। বিকজ সো এখানে আমি আরেকটা জিনিস বলবো, ফাঁকিবাজির পয়েন্টটা যেহেতু আসলে অ্যাকাউন্টেবিলিটি বলে একটা জিনিস আছে, এই অ্যাকাউন্টেবিলিটিটা ক্রিয়েট করতে হয়। সো আমরা কীভাবে ক্রিয়েট করছি, আমাদের এক সময় যেটা হতো যে আমাদের যে প্রজেক্ট ম্যানেজার হোক বা যে ম্যানেজ করতেছে বা লিড দিচ্ছে, সে গিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলতো। আমরা ফিল করলাম যে কাজ করি, আমরা ক্লায়েন্টকে প্রতিদিন আমাদের মিটিংয়ে নিয়ে আসি। সো আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে যে ক্লায়েন্টই হোক, ওকে বলে যে না মিটিংয়ে আসতে হবে, প্রতিদিন একটা 15 মিনিটসের মিটিং হবে, যেখানে টিম জাস্ট তারা আপডেট দিবে, তোমার কোনো কোয়েশ্চেন থাকলে করবা। সো এটা হওয়ার কারণে যেহেতু ক্লায়েন্ট নিজে আসতেছে, সো টিম মেম্বারদের মধ্যে অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্টেবিলিটি চলে আসছে, আচ্ছা না আমাকে কাজটা একটু গুছিয়ে তাকে দেখাতে হবে, আমার মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, সো প্রত্যেকেই এখানে আরও সিরিয়াস হয়ে যায়, কারণ একে তো সে নিজের মান সম্মান নিয়ে চিন্তা করতেছে, আবার অ্যাট দ্য সেম টাইম সে কোম্পানিকে নিয়েও চিন্তা করতেছে, হ্যাঁ আমি যদি এখানে খারাপ করি আমার নাম তো খারাপ হবে, উল্টা ওই ক্লায়েন্ট আমাদের এই 6 সেন্স টেকনোলজি খারাপ বলবে। এখানে আমি বলবো যে এই অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করাটা ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু আমি ফিল করতেছি যে আপনি এটা ইন্ট্রোডিউস করার পরে কাজে একটা ব্যাপক পরিবর্তন আসছে, তাই না? কারণ একটা সময় কি হয় জানেন, ধরেন আমি মানে মনে করতে পারতেছি যে হয়তো বা ক্লায়েন্টরা বা প্রোডাক্ট ওনারা কোনো একটা ফিডব্যাক দিল, আসান ভাই এই ফিডব্যাকটা ট্রান্সলেট করে টিমকে জানাইলো, টিম বললো এটা একটা কথা হইলো, এটা বললো একই জিনিস যদি আবার ওই মানুষটা ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি শুনে, তখন সে আবার রিয়েলাইজ করতে পারে ও আচ্ছা ব্যাপারটা আমি এত যে ইম্পর্টেন্ট তো বুঝি নাই। এই যে ট্রান্সলেশন অফ ওয়ার্ডস, এটা যখন ডাইরেক্টলি যায় তখন খুব ভালো হয়। ট্রান্সলেশনস প্লাস দেখা গেছে ক্লায়েন্টের কথার এগেনস্টে ডেভেলপার ডিজাইনার সবারই অনেক কোয়েশ্চেন থাকে, সেগুলো সরাসরি ক্লায়েন্টকে বলে ক্লায়েন্ট প্রপার অ্যান্সারটা দিতে পারে, ঠিক আছে। আদারওয়াইজ দেখা যাচ্ছে ডিলে হতে থাকে, ধরেন ম্যানেজারকে কোয়েশ্চেনটা করলো, ম্যানেজার ঠিক আছে আমি জিজ্ঞেস করতেছি, যে মেইল করলো, মেইল আসলো। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস মনে রাখা ইম্পর্টেন্ট, যে এই ইন্টারঅ্যাকশনটা শুধুমাত্র দিনে একবার মাত্র 15 মিনিটের জন্যই হয় পুরা টিমের। একটা প্রজেক্টে যদি 10 জন কাজ করে, 10 জনই শুধুমাত্র একসাথে মিলে 15 মিনিট পাবে, পার পার্সন 15 মিনিট না কিন্তু। তো স্ক্রাম যদি ফলো করতে হয়, স্ক্রামের এই যে ইভেন্টগুলো আছে এগুলোকে ইভেন্ট বলে, স্ক্রাম ডেইলি স্ক্রাম এটাকে একটা ইভেন্ট বলে। সো
এই ইভেন্টগুলো একটা নির্দিষ্ট টাইমে শেষ হতে হতো। সো স্ক্রাম ডেইলি টাইম লিমিট হচ্ছে 15 মিনিট। সো টিমে যত মেম্বার থাকুক তাকে 15 মিনিটে শেষ যদি করতে কোশ্চেন হবে। শেষ না হয় তখন কি হয়? ইন দ্যাট কেস অনেক সময় আমরা যেটা করি যে স্ক্রাম এটা মিটিংটা শেষ করে দিয়ে বলি যে ঠিক আছে আমাদের স্ক্রাম ডেইলি শেষ হয়ে গেছে, এবার তোমাদের ডিসকাশন, এটা একটা সেপারেট জিনিস। ডিসকাশন আমরা করব। ডিসকাশন তোমরা ইদার আলাদা মিটিং কল হয় অথবা এই মিটিং কন্টিনিউ হয়, বাট স্ক্রাম ডেইলি ওই জায়গাতে শেষ হয়ে যায়। এরপর একটা পয়েন্টে চলে যায় আসান ভাই, সেটা হচ্ছে যে আপনি যে প্রসেসটা বললেন সেই প্রসেসটা ধরেন একটা প্রেডিক্টেবল জায়গায় প্রযোজ্য। প্রেডিক্টেবল মানে আপনারা কি ডেভেলপ করবেন আপনারা মোটামুটি জানেন, বুঝতেছেন। ধরেন আনপ্রেডিক্টেবল এনভায়রনমেন্টে, ধরেন মার্কেটিংয়ের ক্ষেত্রে বা সেলসের ক্ষেত্রে আমরা কিন্তু স্ক্রাম ফলো করি, আপনি জানেন কি জানেন, আমরাও কিন্তু মার্কেটিংয়ে সেলসে স্ক্রাম ফলো করি। মানে স্ক্রাম তো আসলে শুধু সফটওয়্যার ডেভেলপমেন্ট, যে কোনো হতে পারে। তো আমরা যে প্রবলেমটা ফেস করে আসেন ভাই, সেটা হচ্ছে যে আমরা ফিল করতেছি যে এখানে আমরা প্রপার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ নিতে পারতেছি না। আমার টিম মেম্বাররা প্রচুর প্রেশার ফিল করতেছে, যেটা আপনার টিম মেম্বাররা 2018 সালে ফেস করতো। আমার মনে হচ্ছে যে তারা প্রচুর, কারণ তাদের কাজ এত ডাইভার্সিফাইড হচ্ছে। একজন মানুষ ধরেন 3টা রোল পালন করতেছে, আর আমি যে ধরেন আমরা যে 3টা রোল বা 4টা রোল একসাথে ইন্ট্রোডিউস করব সেই নিডও আমরা বুঝতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমরা স্প্রিন্ট প্ল্যানিং ধরেন করতেছি, কিন্তু স্প্রিন্ট রিভিউ মিটিং প্রপারলি হচ্ছে না, রেট্রো প্রপারলি হচ্ছে না, ডেইলি প্রপারলি হচ্ছে না। আপনার কি মনে হয় আমরা যদি স্প্রিন্টের সব ইভেন্টগুলোকে প্রপারলি ফলো করা শুরু করি তাহলে কি প্রবলেমটা সলভ হয়ে যাবে নাকি না আরও কিছু আছে এখানে? মানে আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? প্রথমত তো মেক শিওর করতাম ইভেন্টগুলো যাতে হয়, এটা কখনো মিস করা যাবে না। জাস্ট ডেইলি স্ক্রাম এটা হইতেই হবে, আর সেখানে পুরো টিম আসবে, এসে তাদের আপডেটগুলো দিবে, এটা কখনো মিস হওয়া যাবে না। তারপর স্প্রিন্ট প্ল্যানিং যেটা আমরা বলতেছি, এখন স্প্রিন্ট প্ল্যানিং আপনি যেটা বলতেন যে স্কোপ হয়তো ক্লিয়ার নাও হতে পারে, সো এখানে যিনি ম্যানেজ করতেছে এখানে তাকে ওই রোলটা নিতে হয় আর কি, যে নেক্সট স্প্রিন্টের কাজগুলোকে সে প্রপার ওয়েতে ডকুমেন্টেড করা এবং বুঝে নেওয়া, সব কিছু বুঝে নিয়ে ওই স্প্রিন্ট প্ল্যানিং ডেতে যাওয়া এবং বোঝানো যে হ্যাঁ এই কাজটার স্কোপ হচ্ছে এগুলো। এটা যদি না হয় স্বাভাবিকভাবে স্প্রিন্টটা প্ল্যান করতে টিম স্ট্রাগল করবে। সো এখানে প্রত্যেককে তো তার নিজের কাজের উপর অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। সো প্রজেক্ট যে ম্যানেজ করতেছে তার অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা ওই জায়গায় আসতেছে আর কি, স্কোপটা প্রপারলি ক্লিয়ার করে তারপরে প্ল্যানিংটা করতে হবে। আমার এখানে যেটা মনে হচ্ছে যে তাহলে আলটিমেটলি আগে আমরা 2018-19 সালে আপনার টিমে যে প্রবলেমটা হইতো যে প্রজেক্ট ম্যানেজ করার দায়িত্বে যে ছিল সে নিজেও কোড করতো। সো পরে আমরা বুঝতে পারছি যে সে যদি নিজেই কোড করে, সে নিজেই প্রজেক্ট ম্যানেজ করে, তাহলে তার প্রজেক্ট ম্যানেজ করার সময়টা আসলে আর থাকে না। মানে এটা আসলে ছোট প্রজেক্টটা ঠিক আছে, কিন্তু প্রজেক্টটা যখন অনেক বড় হয় তখন মানে অনেক দিক থেকে কাজ বাড়তে থাকে। যদি সে কোড করে তাহলে আলটিমেটলি দেখা যাবে যে কোডের পিছনে সময় চলে যাবে, ম্যানেজমেন্ট এফেক্টেড হবে। অ্যান্ড যিনি ম্যানেজ করতেছে ওনার কাজ তো শুধুমাত্র ধরেন কাজগুলোই ম্যানেজ করা না, সাথে দেখা গেছে কমিউনিকেশন ঠিক রাখা, ক্লায়েন্টের সাথে রেগুলারলি আপডেটগুলো দেওয়া, প্রত্যেকটা যে ইভেন্টের কথা বলছি ইভেন্টগুলো যাতে হয় এবং প্রপার টাইম লিমিটের মধ্যে হয় এবং প্রপার ওয়েতে হয়, এগুলো মানে প্রত্যেকটা জিনিস মেক শিওর করা হচ্ছে তার কাজ। সো এখন আমি যদি ডেভেলপারই হয়, আমার তো ওই সময় নেই। সিনিয়র হয়ে আমি যদি প্রজেক্ট ম্যানেজার হতে চাই ডেভেলপমেন্ট সাইড থেকে, স্বাভাবিকভাবে আমার ওই জায়গাটা একটু ছেড়ে আসতে হবে। এখন একসাথে তো আর ছেড়ে দিতে পারবো না, হয়তো আস্তে আস্তে আমি সিনিয়র হচ্ছি, আমার কোডিংয়ের জায়গা কমতেছে, আমি হয়তো কোড রিভিউ এই ধরনের কাজগুলো করব। আমরা ডেভেলপমেন্টে এই ওভারলোডের প্রবলেমটা কীভাবে সলভ করছি জানেন আসান ভাই? সেটা হচ্ছে যে সময় দিয়ে, যে আমরা ধরেন 2-3টা প্রজেক্ট করার পরে, 4-5টা প্রজেক্ট করার পর, বা ধরেন 50টা প্রজেক্ট করার পর আমরা টের পাইছি যে না একটা এসকিউএ কয়টা প্রজেক্ট হ্যান্ডেল করতে পারে, কতগুলো ইস্যু হ্যান্ডেল করতে পারে, একজন ডেভেলপার একদিনে কয়টা এপিআই বানাইতে পারে প্রপারলি। আর আপনার এক্সপেকটেশন হচ্ছে দিনে সে 50টা এপিআই বানাবে, আপনি পুশ করে একজনকে দিয়ে 50টা এপিআই হয়তো বানাই ফেলতেও পারবেন, কিন্তু আলটিমেটলি কাজও করবে না, প্রচুর বাগ থাকবে নাকি? হ্যাঁ, তা তো থাকবে। এখন এখানে আসলে পুশ করার বিষয়টা ওই ডেফিনেশন অফ ডানের কথা আবার চলে আসতেছে, যে এপিআই ডেভেলপ করার মানেও কিন্তু অনেকগুলো জিনিস কনফার্ম করতে হবে। আমরা যেমন ইউনিট টেস্টিং করি, আমাদের আজকের আবার ম্যানুয়াল টেস্টিংও করে। সো ওগুলা হইলেই তারপরে আমরা বলি। এখন আসলে একদিনে কয়টা করতে পারবে এটা আসলে ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে এক এক এপিআই এক এক রকম। মানে এখানে আমি বলবো হচ্ছে যে প্রসেসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি কি করতেছি ডাজেন্ট ম্যাটার। ইভেন আমার জায়গায় কিছু পরে না বোঝা যাইতেছে, আমার জায়গায় আরেকজন এসে যাতে কাজটা ঠিকভাবে করতে পারে এর জন্যই তো প্রসেসটা দরকার। কারণ আমি যদি আমার মতো করে মানে কোনো প্রসেস ফলো না করে আমার মতো করে ম্যানেজ করি, সো আমার জায়গায় যখন আরেকজন আসবে সে তো তার মতো করে ম্যানেজ করবে। কিন্তু ভাইয়া এখানে আমি যে জিনিসটা বুঝাতে পারতেছি না সেটা হচ্ছে যে আপনি আনপ্রেডিক্টেবল জিনিসে কিভাবে প্রসেস করতেছেন। কারণ আপনার ধরেন আমরা এই মাসে একটা ক্যাম্পেইন রান করলাম এক চ্যানেলে, এর পরের মাসে আরেকটা ক্যাম্পেইন রান করলাম আরেক চ্যানেলে, তো আমি প্রত্যেক চ্যানেলে নতুন করে প্রসেস ক্রিয়েট করতে গেলে তো আমি প্রসেস ক্রিয়েট করতে করতে আমার দিন চলে যাবে, আমরা কাজ করবো কখন? এখন প্রসেস বলতে হচ্ছে যে কাজের একটা প্রসেস থাকবে। আমি কন্টেন্ট রাইটার, আমার কাজ হচ্ছে কন্টেন্ট রাইট করা, তো আমার কন্টেন্ট রাইট রিলেটেড অনেক প্রসেস থাকবে। আবার আমার কন্টেন্ট নিয়ে ধরেন কথার কথা যিনি কাজ করে
বলেন কিছু। মানে ধরেন কন্টেন্ট নিয়ে ধরেন একজন এসইও এক্সপার্ট কাজ করে, আচ্ছা এসইও এক্সপার্ট কাজ করে, তার কাজের আলাদা প্রসেস থাকবে। সো এখানে দুইটা রোলের দুই রকমের প্রসেস, আর দুইজনকে যে ম্যানেজ করতেছে তার প্রসেসটা আবার ডিফারেন্ট। আমি বলেই দিই আমাদের প্রবলেম কি। প্রবলেমটা হচ্ছে ধরেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষ তার জায়গা থেকে 100% কাজ করতেছে, ভালো কাজ করতেছে, যেটা আপনি 2018 সালে ফেস করতেন। কিন্তু আলটিমেটলি সব কানেক্ট করানোর পর দেখা যায় জিনিসটা কাজ করতেছে না। মানে কাজ করতেছে মানে এই না যে আমাদের কন্টেন্ট খারাপ কন্টেন্ট লিখছে, এসইও এক্সপার্ট খারাপ কাজ করছে, পারফরমেন্স মার্কেটার খারাপ কাজ করছে, ডিজাইনার খারাপ কাজ করছে, তা না। বাট অল টুগেদার অ্যাজ এ টিম এটা ইট উইল হ্যাভ টু ওয়ার্ক না, সেই জিনিসটা আমরা ফেস করতেছি। এখানে আমি বলবো হচ্ছে যে মানে আমরা একটু স্প্রিন্টের কথা তো বলছি, এখানে প্রোডাক্টের একটা গোল বলে জিনিস আছে। সো এখন ধরেন মার্কেটিং পার্সপেক্টিভে আপনার গোল হচ্ছে যে কথার কথা সেলস ইনক্রিজ করা, আর কি, এর বাইরে তো আর কিছু না। আচ্ছা ঠিক আছে, এই যে বললেন সেলস ইনক্রিজ করা, তো সেলস ইনক্রিজ করা আমার প্রোডাক্টের গোল। সো আমি এই গোলটা অ্যাচিভ করতে চাই কথার কথা 6 মাসে, ঠিক আছে। একটা স্পেসিফিক নাম্বার কথার কথা এত নাম্বারের XYZ নাম্বারের আমি সেলস করতে চাই এত 6 মাসের মধ্যে। সো এটা হচ্ছে মূল গোল। এখন এটাকে আমার ছোট ছোট ভাগে ভাগতে হবে, যেহেতু আমরা অ্যাজাইল ফলো করবো, সো ছোট ছোট ভাগে ভাঙতে হবে। এই ছোট একটা ভাগ আমি পিক করব। সো ওই একটা ভাগ অ্যাচিভ করার জন্য আমি ছোট্ট একটা স্প্রিন্ট করব, যেটাতে আমি একটা আলাদা গোল সেট করব, যে আমার ওই গোল আমি পরে ভুলে যাই। এই স্পেসিফিক স্প্রিন্টার মধ্যে আমি শুধুমাত্র কথার কথা 10টা কোয়ালিটি লিড চাইছেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার গোল। এখন আপনার চিন্তা করতে হবে যে এই গোলটা অ্যাচিভ করতে হলে আমার কি করতে হবে। ঠিক আছে, মার্কেটিং করতে হবে, আমাকে পেইড মার্কেটিং এ যেতে হবে, অর্গানিক মার্কেটিং এ যেতে হবে, অনেক কিছু, মানে অনেকগুলো চ্যানেল। ধরলাম আপনি পেইড মার্কেটিং করবেন, ঠিক আছে। এখন এই পেইড মার্কেটিং তো একটা বিশাল জিনিস হয়ে গেছে, এবার এটাকেও ভাঙতে হবে, ভাঙা হয়নি এখনো। সো এখন এইটা আমি মনে বুঝতে পারতেছি কি হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে ভেঙে এখন ধরুন পেইড মার্কেটিং করতে হবে। পেইড মার্কেটিং এ ধরেন আপনার 5টা চ্যানেল আছে, তো আমরা তাহলে কি 5টা চ্যানেল পিক না করে যখন একটা চ্যানেল পিক করবো, এরকম হবে? এটাও ডিপেন্ড করতেছে যে আমি আসলে 6 মাসে যদি গোল অ্যাচিভ করতে চাই, আমি কি আসলে এই একটা চ্যানেল পিক করে পারবো কিনা, সেটা তো আমাকে অ্যাসেস করতে হবে। ধরলাম পারবো, কথার কথা আমাদের আলোচনার সুবিধার জন্য ধরে নিলাম যে একটা চ্যানেল পিক করলে পারবো। তো একটা চ্যানেলে পিক করলাম। এখন এই একটা চ্যানেলে এখনও তো কাজ আমার ভাঙা হয় নাই, কী করবো সেগুলো তো আসতে হবে। সেরকম ভেঙে ভেঙে আপনার প্রচুর কাজ আগে ঠিক করতে হবে যে কী কাজ আছে। এরপর আপনি ওখান থেকে ছোট্ট কিছু কাজ নেবেন, নিয়ে একটা গোল সেট করবেন যে আচ্ছা এই কাজগুলো অ্যাচিভ করার মাধ্যমে আমি এই গোলটা, তারপরে পরের স্প্রিন্টে আরও অনেকগুলো টাস্ক নিয়ে আমি বলবো যে আচ্ছা এবার গোল। সেরকম ছোটো ছোটো অনেকগুলো গোল করতে করতে আপনি মূল গোলের দিকে যাবেন আর কি। আচ্ছা, আমার মনে হয় তাহলে আমি এখন একটা জিনিস মনে হইতেছে আমার, যেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে আপনার এই প্রাইমারি কথাবার্তায়, আপনার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচে আমার মনে হচ্ছে যে উই মে বি আর আন্ডার স্টাফড। বিকজ আমরা 2017-18 সালে বা 16 সালের দিকে ধরেন 2জন মেম্বারকে যেই কাজের প্রেশার দিতাম, এখন আমরা সেই কাজটা অ্যাকচুয়ালি 7 জন করে বা 6 জন করে। আপনি বলেন রাইট বলছি কিনা? অবশ্যই। সো আলটিমেটলি আমরা তখন বলতাম যে হোয়াটস রং, আমরা কেন মানে এখানে আমি বলবো হচ্ছে যে আপনার মানে এখন আমার স্টাফ কম আছে, এটা চিন্তা করে আমি স্টাফ নিলাম, তাহলে হবে না। আমাকে আগে কাজ করতে হবে, কাজ করতে করতে আমরা ফিল করবো যাচ্ছে এই স্পেসিফিক কাজগুলো করার জন্য আমার মানুষটা লাগবে। আদারওয়াইজ আপনি ধরুন একটা মানুষকে নিয়ে কী করাবেন। তার মানে আসলে আমাদের আলটিমেটলি আমি যেই মানে ব্রেকডাউনটা পাইলাম ভাইয়া, সেটা হচ্ছে যে কাজকে ভেঙে একদম মানে কোয়ান্টাম পর্যায়ে নিয়ে আসতে হবে, মানে অ্যাটম পর্যায়ে নিয়ে আসতে হবে, যে একেবারে প্রত্যেকটা কাজের শেষ কাজ কি, কিন্তু এটা টপ ডাউন আসতে হবে, বটম আপ না। এখন দেখা গেছে যে এই ভাঙার কাজটা মানে একজনকেই করতে হবে তা না। কথার কথা আমি প্রোডাক্ট ওনার, যে এই কাজগুলো ভেঙে ভেঙে আমি উঠাচ্ছি বা কাজগুলো আমি উঠাচ্ছি। সো আমি একটা সার্টেন ভাঙা পর্যন্ত ভাঙবো, বেশি ভাঙবো না। এরপর যে প্ল্যানিং ডেটা হচ্ছে, ওখানে যারা অ্যাকচুয়ালি কাজটা করবে ওটাকে ধরেন আরও ওই যে অ্যাটম লেভেলে ভাঙবে। বুঝতে পারছি, ঠিক আছে। যেমন আমি ডেভেলপমেন্টের ভাষায় যদি বলি যে আমি আমার একটা অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন ফিচার চাই, ঠিক আছে, তো আমি লগ ইন লিখবো, আমার কাজ এতটুকু। এখন ওই প্ল্যানিং ডেতে ম্যানেজার প্লাস ডেভেলপার সবাই মিলে ঠিক করবে আচ্ছা লগ ইন বলতে আমি কি বুঝতেছি। লগ ইন বলতে আমার লগ ইনের পেজটা ডিজাইন করতে হবে, আমার ব্যাকএন্ড এপিআই বানাইতে হবে, আমার এখানে ওই যে ভুল ইমেল দিলে আমাকে এরর দিবে, ভুল পাসওয়ার্ড দিলে এরর দিবে। আপনি তো মুখস্থ বলতেছেন, আপনি তো পুরোটাই জানেন। এগুলো কাজ করতে করতে লগ ইন তো একটা কমন জিনিস, সব এটা এখন ধরেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এটা মুখস্থ বললেন আপনার এন্ডে, কিন্তু ধরেন আপনি যেই এমন যেটা গুড কোশ্চেন, আমি আসছি। আপনি ধরেন এমন একটা জিনিস নিয়ে কাজ করতেছেন, ধরেন আপনি ব্লক চেনের পার্টিকুলার এমন একটা ইন্টিগ্রেশন নিয়ে কাজ করতেছেন যেটা আপনারা কখনো করেন নাই, তখন আপনি কিভাবে এখন মুখস্থ বলবেন? আর যদি মুখস্থ বলতে নাই পারেন, তাহলে কিভাবে আপনি অ্যাটম লেভেলে ভাঙবেন আমাদের যে অবস্থা আর কি? এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে যেমন আমরা ওপেনিয়নে কাজ করছি এক সময়। সো ওপেনিয়নে যখন কাজ করতাম, আমাদের যারা ওপেনিয়নে কাজ করলো তারা তো ওপেনিয়ন পারতো না। সো তাদেরকে আমরা একটা R&D রিলেটেড স্প্রিন্ট দিছি। এখন এই R&Dর আউটপুটটা কী সেটাও দেখা গেছে আমরা ওই স্প্রিন্ট প্ল্যানিংটাতে ডিফাইন করি, যে আমার
এই R&D থেকে আমি এই ইনফরমেশনগুলো চাই। কথার কথা যে আমরা ওপেন এআই নিয়ে যখন এর আগে যখন টিম কাজ করে নাই, সো ওপেন এআই এ ফার্স্টে কী করতে হয়, কী কাজ করার পর আমি ওকে একটা কোয়েশ্চেন করলে সে আমাকে প্রপার অ্যান্সারটা দিবে, বা আমি একটা ডকুমেন্ট দিয়ে বললাম যে এটা অ্যানালাইসিস করে আমাকে বলো যে এখানে এই ইনফরমেশনটা আছে কিনা। সো এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হইলে কী জিনিস লাগবে সেই স্টেপগুলো ডিফাইন করা। হ্যাঁ, এখন ওই R&D আউটপুটের মধ্যে আমরা এটাও অ্যাড করি যে কী করতে হবে ডিফাইন করলাম, এগুলো কোথায় কোথায় আছে, কোন লিঙ্কে গেলে আমরা পাবো। সো এই পুরো জিনিসটা আমরা আগে ডিফাইন করি। ডিফাইন করে যখন ডেভেলপার কনফিডেন্ট হলো যে না হ্যাঁ এখন আমি পুরো জিনিসটা ধরতে পারছি, আমি কাজটা করতে পারবো, আর আউটপুটের যে ডকুমেন্টটা সেটা দেখে ম্যানেজার, ক্লায়েন্ট বা আমি যে কেউই দেখে বুঝতে পারবো যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে। যেমন একসময় আগে আমরা R&D করে বলতাম যে হ্যাঁ বুঝতে পারছি সব, এখন সে যে কী বুঝছে সেও জানে না, আর আমরা যারা অ্যাসাইন করে রাখছি তারাও আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু আমি একটা জিনিস ফলো করি যে আমার এন্ডে কেউ যখনই কোনো একটা কাজ করে যেটা R&D রিলেটেড বা রিসার্চ রিলেটেড কাজ, আমি সবসময় বলি এটার এগেনস্টে একটা ডকুমেন্ট তুমি সাবমিট করতে হবে। সো আমাদের এখন এটা আমরা করি, আগে আমরা করতাম না। সো এখন R&D একটা ডকুমেন্ট হয় যেটা দেখে যে কেউ বলতে পারে আচ্ছা হ্যাঁ যে এত ইভেন একসময় আমাদের এমনও স্পিন গেছে যে আমরা পুরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে R&D করছি। সো R&D করার পর ক্লায়েন্টের একটা কথা বলি 2 সপ্তাহ ধরে কী করলাম আমরা, কিন্তু যখন আমাদের ডকুমেন্টটা আসা শুরু করলো তখন ওটা দেখে যে কেউ বলতে পারে যে ও আচ্ছা এতগুলো কাজ হয়েছে R&Dর মধ্যে। সো দেখা গেছে কমিউনিকেশন আরও আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর রিসার্চটাও আরও বেটার হয়, কারণ যেহেতু আমাকে ডকুমেন্ট লিখতে হচ্ছে সো আমাকে আরও বেটার ওয়েতে বুঝতে হচ্ছে। সো এরপর আমার মনে হয় R&Dটা যখন হয়ে গেছে, পরের স্প্রিন্টটা যখন আমরা প্ল্যান করতে আসছে তখন তো আমি জানি যে এবার কী করতে হবে। যে ধরেন এবারে শেষ কোশ্চেন হবে যে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম অথবা একটা মার্কেটিং টিম অথবা যে কোনো একটা টিম, যে কেউ যদি তাদের কাজে তাদের মনে হয় যে না উই আর কেপেবল, আমরা আমাদের 100% দিচ্ছি, উই আর কেপেবল এনাফ, বাট ফর সাম রিজন উই ক্যান নট গেট দ্য রেজাল্ট উই অলওয়েজ ওয়ান্টেড, আমরা রেজাল্ট পাচ্ছি না, হচ্ছে না কাজগুলো, এত কাজ যে আমরা কাজে হারায় যাচ্ছি, সেক্ষেত্রে আপনার কি অ্যাডভাইস থাকে আপনি একটা দেন, আমার কি অ্যাডভাইস থাকবে আমি একটা দিব, তো আপনি আপনারটা। কাজ শেষ করতে পারতেছে না এটা তো আমার মতে আসে তখনই যখন আমি জানি না আমার কাজটা আসলে কি হলে এন্ড হবে। সো পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। সো স্কোপটা ডিফাইন হওয়াটা ইম্পর্টেন্ট, যে এটা প্রত্যেকটা টিম মেম্বারকে আগে বুঝে নিতে হবে যে আমার এই কাজটা কি শেষ হলে অ্যাকচুয়ালি শেষ হবে। সো সেটা যদি তার জানা থাকে তাহলে তো সে ওভারঅল কাজ আগে থেকেই জানে। হ্যাঁ এরকম অনেক কিছু হয়, কাজ করতে গিয়ে অনেক কিছু বের হয়, ডেভেলপমেন্টে এটা প্রচুর বের হয় যে ভাবছিলাম যে কাজটা এরকম করলে হয়ে যাবে, কিন্তু মাঝখান দিয়ে আরও অনেক কিছু বের হয়ে গেছে বা অনেকগুলো বাগ চলে আসছে। সো সেটা হয়, বাট এটা ধরেন 19-20 হলে তো সমস্যা নেই, কিন্তু 12-20 হয়ে গেলে তো সমস্যা। সো এই কারণে স্কোপটা যেমন আমাদের ডেভেলপমেন্টে আমরা SRS বলে একটা জিনিস আছে যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, তো এটা হচ্ছে রিকোয়ারমেন্টগুলোকে লিস্ট করা হয়। তো সেটা তো লিস্টেড হয়, একসময় তো এটাও ছিল না। হ্যাঁ সেটা একসময় ছিল না। সো সেটা তো হয়। এখন সেটারও আরেক স্টেপ ফার্দার আরেকটু সামনে গিয়ে আমরা যেটা করছি, আমাদের টেস্ট কেস ডিফাইন করা শুরু করছি। প্রত্যেকটা SRS যে ফিচারগুলো আছে ওগুলোর প্রত্যেকটার এগেনস্টে কী কেস হইতে পারে। টেস্টার ওই কথা লগ ইনে যেমন ভুল পাসওয়ার্ড, ভুল ইমেল বা খালি কিছু না দিয়ে সাবমিট করা, তারপর লগ ইন হলে যে স্পেসিফিক জায়গায় চলে যায় মাঝখানে যে লোডার দেখানো, এই ধরনের অনেকগুলো সিনারিও আছে, সেগুলো টেস্ট কেস ডকুমেন্টও ডিফাইন্ড হয়ে যায়। সো আমার SRS আছে যেখান থেকে আমি আলটিমেট ফিচারটা বুঝতে পারতেছি, আর ডিজাইন আছে, হ্যাঁ ডিজাইন তো সাথে আসেই, আর সাথে ওই টেস্ট কেসগুলো ডিফাইন হওয়ার কারণে আমি আরও কী সিনারিও আসতে পারে সেটাও বুঝে যাচ্ছি। সো দেখা গেছে অ্যাটলিস্ট 90%-এর মতো দেখা গেছে আগে থেকে আমার স্কোপটা যদি জানা থাকে তাহলে আমার এস্টিমেশন দিতেও সুবিধা হবে। অ্যান্ড ওই যেটা বললেন যে ওভারওয়েলম লাগতেছে আরে একটা প্রোডাক্ট আসতেছে, সো ওইটাও কমে যায় আর কি। সো আমি বলবো যে স্কোপ ডিফাইনটা খুব ইম্পর্টেন্ট আর কি। এটা এখন আমাদের ক্ষেত্রে আমরা যেমন ডিজাইন, SRS, টেস্ট কেস এগুলো দিয়ে করার চেষ্টা করি, আর মার্কেটিংয়ে আপনারা কীভাবে করতে পারেন এটা আপনি ভালো বলতে পারবেন। এটা আমি অবশ্য ভালো বলতে পারবো না, এটা যে যারা খুব নাম করা মার্কেটার তারা হয়তো ভালো বলতে পারবে, বাট আমি পার্সোনাল লেভেলে একটা জিনিস ভালো বলার চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে যে পার্সোনাল লেভেলে কেউ যদি তার কাজ নিয়ে ওভারওয়েলম ফিল করে তখন তাকে দুটো জিনিস ফলো করতে হবে। 1 নম্বর জিনিস হচ্ছে তার যত কাজ আছে, ধরেন একটা ইমেল করা, একজনের সাথে একটা ডিসকাশন করা, একটা ডকুমেন্ট প্রিপেয়ার করা, একটা জিনিস অ্যাপ্রুভ করা, সব কাজ তার একটা টু ডু লিস্টে উঠাইতে হবে। সে মাথায় যদি রাখে কোনো কিছু সে ভুলে যাবে, এবং মাথায় রাখলে জিনিসটা সে ওভারওয়েলম বা প্রেশার ফিল করবে। প্রথমত তার সে সব তুলে ফেলবে একটা লিস্টের মধ্যে, কিন্তু মনে রাখতে হবে আসান ভাইয়া, যদি লিস্টে তুলে নি সেই কাজ কখনো হবে না। কাজ একমাত্র হবে যদি সেই কাজটাকে আপনি আপনার ক্যালেন্ডারে টাইম ব্লক করেন। এই একমাত্র উপায়ে আপনি আপনার সব কাজ শেষ করতে পারবেন। আমরা এই লিস্টে তোলাটাকে আমরা আমাদের ওখানে ওই প্রোডাক্ট ব্যাকলগ বলি,
যেটা মানে ওখানে ওঠানো মানে কখনোই কাজ হবে না, ওখান থেকে আমাদের স্প্রিন্টে নিতে হবে। তো আপনার স্পিন নিতে হবে, আমার কথা হচ্ছে ক্যালেন্ডার টাইম ব্লক করতে হবে। একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, যখন আমি এটা করতাম না তখন আমি একদিনে মনে করতাম আমি 8 থেকে 10টা টাস্ক করব, কিন্তু যখন আমি ক্যালেন্ডারে ফালানো শুরু করলাম, মানে রিয়েলিস্টিক ওয়েতে অথবা স্কোপ ক্লারিফিকেশন শুরু করলাম যে আচ্ছা ঠিক আছে এই 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 শিটটা অ্যাপ্রুভ করতে তো মোটামুটি আমার 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, করতে করতে দেখা গেলো দিনে আমি 4টার বেশি কাজই করতে পারবো না, আমার মিটিং আছে, আমার খাওয়া আছে, নামাজ আছে। তখন বোঝা যায় ঠিক আছে আমি যদি 4টা কাজের জায়গায় 8টা কাজ ঠিক করতাম আমি করব, তখন আমার দিন শেষে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতো। তো এইভাবে আমি নিজের কি বলবো, নিজের মানে যে প্ল্যান সেটাকে আমি খুব ভালোভাবে করতে পারি। সো নিজের প্ল্যান ভালোভাবে করা এবং টিমের প্ল্যান ভালোভাবে করা, আলটিমেটলি আমি বলবো যারা এটা ফলো করতে পারবে তারা যত ছোট থেকে শুরু করুক না কেন তারা ইনশাল্লাহ একসময় অনেক বড় জায়গায় যেতে পারবে। তো আমরা আসলে আজকের পডকাস্টটা একদম শেষে চলে আসছি। তো কারো যদি স্ক্রাম নিয়ে আর বেটার কিছু জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের চ্যানেল ফলো করতে পারেন, আমাদের ফেসবুক পেজ চোখ রাখতে পারেন, আমরা এগুলো নিয়ে প্রচুর কথা বলি, অথবা স্ক্রামের কিছু গাইড পাওয়া যায়, গুগল করলেই তো আজকাল পাওয়ার জিনিসের অভাব নেই, বাট এটা ফলো করা উচিত আছে। বাট ওই যে আমাদের মনে একটা পডকাস্ট করা উচিত, মানে কিভাবে মানে লার্নিং হাউ টু লার্ন, কারণ আজকাল এত লার্নিং এর ম্যাটেরিয়াল আছে, কিভাবে যে একটা মানুষ খুব ভালো ম্যাটেরিয়াল খুঁজে বের করতে পারবে লার্নিং এর জন্য, এটা বোঝাও খুব ভালো। আমি কিছুদিন আগে একজন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি বলতেছেন উনি ফ্রিতে একটা কোর্স পাইছে, উনি করে ফেলতেছে। আমি বললাম ভাই আপনার সময়ের দাম এই কোর্সের দামের থেকে বেশি না? আপনি $12 দিয়ে একটা কোর্স কিনলেন না, না করে ফ্রি একটা কোর্স আপনি মানে 8 ঘন্টা ধরে করতেছেন, আপনার 8 ঘন্টা সময় নষ্ট হইতেছে না? যদি না কোর্সটা ভালো হয়ে থাকে। সো আপনি ফ্রি পাইছেন দেখে আপনি করবেন, কোন কোর্সটা করবেন আমি বলবো এইটার করার পিছনে আপনি 10 ঘন্টা সময় দেন, 5 ঘন্টা সময় দেন, তারপর আপনি একটা 10 ঘন্টা 15 ঘন্টার কোর্স করেন, তাও আপনার লাভ হবে। যাই হোক একদিকে চলে যাচ্ছি। তো যাই হোক ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আজকে এগুলো বলার জন্য। বাট ইনশাল্লাহ যারা শুনতেছেন একজনও যদি শুনে উপকৃত হন আমরা খুব খুশি হব। আমাদের পেজকে ফলো করবেন, লাইক করবেন। ইনশাল্লাহ এরপরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।